আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক শিক্ষিকা মহোদয়, আমার সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা এবং আমার অভিভাবক মহোদয়, আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমাদের এই বর্তমান 30 দিনের যে সিলেবাস প্রণীত হয়েছে সেই বিষয়ে কিঞ্চিত আলাপ করব এবং অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে, কিভাবে এটি মূল্যায়ন করতে হবে সেই বিষয়ে কিঞ্চিত আলাপ করব। আমরা জানি অ্যাসাইনমেন্ট আসলে একটি গবেষণাধর্মী একটি বিষয়। আমরা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স এবং এমফিল পিএইচডিতে যে অ্যাসাইনমেন্টটা করে আসলে সেই রকম গবেষণাধর্মী অ্যাসাইনমেন্ট নয় এটা। আমরা জানতে চাচ্ছি একটা বাচ্চার মধ্যে কতটুকু সৃজনশীলতা আছে এবং আমরা দেখতে চাচ্ছি যে বাচ্চারা ওদের পাঠ্য বই কতটুকু পড়েছে বা কতটুকু পড়ে, সেই উদ্দেশ্যে আমরা এই অ্যাসাইনমেন্টটা আয়োজন করেছি বা মাননীয় শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিষয়ে সম্যক অর্ডার বা আদেশ করা হয়েছে। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ছেলেমেয়েরাই জানে না অ্যাসাইনমেন্টটা কি এবং অ্যাসাইনমেন্টটা কিভাবে লিখতে হয়। এই বিষয়ে আমি কিঞ্চিত একটু আলাপ আলোচনা করব, খুবই সংক্ষেপে আমি শেষ করে দিব। অ্যাসাইনমেন্টের ভিতরে একটা বিষয়, সেই বিষয়ের টপিকস থাকবে, সেই টপিকসের একটা শিরোনাম থাকবে। ওই শিরোনামের উপরে তোমাকে পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনাকে তোমাকে তোমার কৌশল অবলম্বন করে তোমার সৃজনশীলতাটাকে উপস্থাপন করতে হবে। একই সাথে তোমাকে ওই বিষয়টাকে উপস্থাপন করার জন্য তোমাকে কিছু তথ্য সংগ্রহ করতে হবে। সেই তথ্যটা তুমি এই 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত তোমার এই পাঠ্য বই যথেষ্ট। তারপরে তুমি যদি প্রয়োজন মনে করো বাইরে থেকে কিছু তথ্য নিতে পারো। তারপরে এই অ্যাসাইনমেন্টটা খুবই সহজ সরল ভাষায় বা পরিচিত শব্দে তোমাকে লিখতে হবে এবং ছোট্ট ছোট্ট অনুচ্ছেদ করে তোমাকে এই অ্যাসাইনমেন্টটা লিখতে হবে। তো অ্যাসাইনমেন্টের ভিতরে কি কি থাকবে? অ্যাসাইনমেন্টের ভিতরে সাধারণত 3টি বিষয় তোমার মূল থাকবে। অ্যাসাইনমেন্টের প্রাথমিক থাকবে হলো তোমার ভূমিকাটা, তারপরে থাকবে এই অ্যাসাইনমেন্টের যে টপিকসটা সেই বিষয়ে একটি মূল অংশ থাকবে, তারপরে উপসংহার তুমি শেষ করে দেবে। তোমার এই টপিকসের যে বিষয়টা, সেই বিষয়ের উপরে তোমার যে ভূমিকাটা, সেই ভূমিকাটা হবে তোমার এই যে বিষয়ের সমস্যা সেটার একটা সুস্পষ্ট বর্ণনা। এই বিষয়ের উপরে তোমাকে একটা সুস্পষ্ট বর্ণনা করতে হবে এবং তোমাকে সহজ সরল শব্দ ব্যবহার করে ছোট্ট ছোট্ট অনুচ্ছেদ বা প্যারা আকারে লিখতে হবে। তোমার এই সমস্যা বা তোমার এই বিষয়টার একটা সীমাবদ্ধতা থাকবে এবং ওই সীমার মধ্যেই তুমি তোমার এই বিষয়ের তাৎপর্য এবং এটির একটি পটভূমি দান করাতে হবে বিষয়টিকে বোঝানোর জন্য, যে তুমি কতটুকু বিষয়টি অনুধাবন করেছো, কতটুকু বিষয়টি তুমি বুঝতে পেরেছো। একই সাথে তুমি এই বিষয়ের যে আনুষঙ্গিক বইটা, এই বইটা পড়লেই তুমি এটা সবকিছু পেয়ে যাবে এবং তোমার এই ভূমিকাটাতে এই তোমার অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ বিষয়টি এখানে পর্যালোচিত হবে বা পর্যালোচনা করবে। মোটামুটি তোমার এই অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ বিষয়টা তোমার এই ভূমিকার ভিতরে থাকবে। এই ভূমিকাটি বিষয়ে আমি আরেকটি কথা বলে তারপরে আমি মূল অংশে যাচ্ছি। এই ভূমিকাটাতে তুমি যে টপিকস বা যে বিষয়টা তুমি নির্ধারণ করে দিয়েছেন স্যাররা, তুমি যে বিষয় লিখবা সেই বিষয়ে একটা অর্থ, এটার অর্থ কি, এটার মিনিংটা কি, সেই বিষয়ে তুমি লিখবা। একই সাথে এই বিষয়টাকে একটা সংজ্ঞায়িত করার চেষ্টা করবা। এই বিষয়ে একটা সংজ্ঞা দিবে। এই বিষয়টি তুমি কেন লিখছো, কিসের জন্য লিখছো, সেটার একটা কারণ তুমি বের করবে, সেটার একটা কারণ তুমি চেষ্টা করবে খুঁজে বের করার জন্য। এই বিষয়টি বা তোমার এই টপিকসটা তোমার ব্যক্তি জীবনে বা বর্তমান কি কি কাজে লাগে, কোন কোন জায়গায় এই বিষয়টি ব্যবহৃত হয়, কাজে লাগে, সেই বিষয়টি তুমি একটু উত্থাপন করবে। এই বিষয়টির প্রয়োজনীয়তা কতটুকু, কতটুকু আমাদের জীবনে তোমার এই টপিকসের বিষয়টা প্রয়োজনীয়তা আছে সেটা তুমি এখানে ভূমিকার ভিতরে উল্লেখ করবে। এই বিষয়টি জানলে পরিবেশ সম্বন্ধে কতটুকু তুমি জানবে,
পরিবেশের উপরে কতটুকু এই বিষয়টার প্রভাব আছে সেটি তুমি এখানে উপস্থাপন করবে। এই বিষয়টি উন্নত বিশ্বে বা উন্নত জীবন গঠনে কি কি ভূমিকা রাখে বা কি কি বিষয়ে উন্নত বিশ্বে এটি লাগে সেই বিষয়ে তুমি এই ভূমিকার মধ্যে উল্লেখ করবে এবং এই বিষয়টি তোমার কি করণীয় বা এই বিষয়টিতে তুমি কি করতে চাও সেই বিষয়টি এখানে উল্লেখ করতে হবে। এই বিষয়টি সম্বন্ধে মানবিক কি কি দিক আছে, মানবীয় বৈশিষ্ট্য কি কি দিক এখানে উল্লেখ করে সেটি তুমি এখানে আলোচনা করবে। তুমি তোমার আত্মসমালোচনা, এই বিষয়টি সম্বন্ধে তুমি নিজের কতটুকু উপলব্ধি করো, তুমি কতটুকু এই বিষয়টি সম্বন্ধে অবগত আছো সেটি তুমি আত্মসমালোচনা করবে এই বিষয়টির ভূমিকার ভিতরে। এবং তুমি তোমার নিজেকে কতটুকু মৌলিকভাবে বিকশিত করেছো, বিকাশ ঘটাতে পেরেছো সেটি এই ভূমিকার ভিতরে উল্লেখ থাকবে। বাস্তবভাবে এই বিষয়টি নিয়ে সমস্যার একটা সমাধান তোমাকে খুঁজে বের করতে হবে এই ভূমিকার মধ্যে। এখানে তথ্য এবং মূল্যবোধ সম্বন্ধে তোমার কতটুকু উপস্থাপিত করা যায় সেই বিষয়ে তুমি এখানে উল্লেখ করবে, তাহলেই তোমার এই বিষয়ের ভূমিকাটা হয়ে যাবে। এখানে যদি খুব সুন্দর করে সঠিক মতো লিখতে চাও তাহলে তোমার ভূমিকার ভিতরে এই বিষয়গুলো যদি তুমি সংযোজন করতে পারো তাহলে বিষয়টা অনেক সুন্দর হবে, তোমার ভূমিকাটা অনেক সুন্দর হবে। এরপরে তুমি এই অ্যাসাইনমেন্টের মূল অংশ তুমি এখানে উপস্থাপন করবে। এখানে যুক্তি তর্কের মাধ্যমে এবং বিষয়টির সম্বন্ধে তুমি কতটুকু জানো সেটি তর্ক দিয়ে যুক্তি দিয়ে তুমি এটাকে উত্তরণ ঘটাবে, এটার বহিঃপ্রকাশ ঘটাবে, এটাকে উন্নত করে নিয়ে যাবে। একই সাথে তোমার এই ভূমিকায় যে বর্ণিত যে সমস্যাটি সেটির জাস্ট প্রগতিশীল সমাধানের একটা বিস্তারিত ব্যাখ্যা এখানে থাকবে। তুমি এটাকে কিভাবে সমাধান করতে চাও, কিভাবে তুমি এটিকে সুন্দরভাবে তোমার মতো করে সমাধান করতে চাও সেটি এই মূল অংশে উল্লেখ থাকবে। কোনো প্রকার কোনো অপ্রাসঙ্গিক বিষয় এখানে আনা যাবে না। তুমি এই বিষয়ের উপরেই তোমাকে আলোচনা করতে হবে এবং তোমাকে এই বিষয়ের উপরেই তোমাকে তোমার আলোচনাটা টেনে নিয়ে যেতে হবে এবং বাস্তব বিষয়টা তোমার এই মূল অংশের ভিতরে উপস্থাপিত হবে। তাহলে তোমার মূল অংশটা দেওয়া হয়ে গেল। এরপরে তুমি উপসংহারে যাবে। উপসংহারে তোমার এই যে পর্যবেক্ষণ, তুমি কতটুকু এই বিষয়টাকে পর্যবেক্ষণ করেছো, দেখেছো, তুমি এই বিষয়ে কতটুকু গবেষণা বা এইটুকু কতটুকু জেনেছো, শিখেছো, সেটা তোমার এই নির্ধারিত বিষয়ের ফলাফল কি এবং তুমি এই বিষয়টি কতটুকু নিজেকে হৃদয়ে ধারণ করছো সেটির একটা উপস্থাপনা এখানে থাকবে এবং সমস্যার সমাধান এবং এই সমাধানের পথ নির্দেশনা বা পথ নির্দেশক তোমার এখানে থাকবে এবং এই সমস্যার সম্ভাব্য সমাধান কি হতে পারে সেটিও তুমি এখানে এই মূল অংশে উপস্থাপন করবে। পরিশেষে তোমার এই উপসংহারে যদি কোনো সুপারিশ দিতে হয় বা তোমার কোনো সুপারিশ থাকে সেটি তুমি সুপারিশ আকারে তুমি এটা লিখবে। সর্বশেষে তুমি এটাকে আরেকটু সুন্দর করে লেখার জন্য, এটাকে আরেকটু সৌন্দর্য বর্ধন করার জন্য তুমি তোমার ছোট্ট বা ক্ষুদ্র কিছু মন্তব্য তুমি তোমার নিজের ভাষায় করতে পারো। তাহলে তোমার এই অ্যাসাইনমেন্টটা লেখা হয়ে গেছে। কারণ অ্যাসাইনমেন্টের একটা বড় বিষয় হলো শিরোনাম বা কভার পেজ। অ্যাসাইনমেন্টের কভার পেজটা হতে হবে অনেক সুন্দর। তোমার শিক্ষক যখন তোমার এই অ্যাসাইনমেন্টটা হাতে নিবে তখন সবার আগে এই কভার পেজে বা প্রথম শিরোনামে তোমার চোখটা যাবে। তো তোমার এই কভার পেজে কি কি লিখতে হবে সেটা তো বলে দিয়েছে মন্ত্রণালয় থেকে। তোমার স্কুলের নাম, বিদ্যালয়ের নাম, তোমার নিজের নাম, শ্রেণী, রোল, তুমি কোন শাখায় পড়ো সেটি, এই বিষয়ের যিনি শিক্ষক তার নাম এখানে লিখতে হবে। একই সাথে পৃষ্ঠা নম্বর উল্লেখ করতে হবে। তো তোমার এই শিরোনামে বা তোমার এই কভার পেজে তুমি যদি নিজে একটু সৌন্দর্য আর একটু বৃদ্ধি করতে চাও, একটু রঙিন
কোনো কালি দিয়ে, লাল কালি ব্যতীত লাল কালি ব্যবহার করা যাবে না। তুমি এই কাভার পেজে সুন্দর একটা ফুল আঁকলে বা সাইড দিয়ে সুন্দর একটু তুমি একটা সুন্দর একটা কিছু এঁকে দিলে, তাহলে এটা একটা সৌন্দর্য বৃদ্ধি পেল। আমি যখন ছোট ছিলাম, ক্লাস 5-এ আমাদের সেন্টার পরীক্ষা হলো, তো পরীক্ষার হলে আমার পাশে একদম চুল লম্বাওয়ালা বড় লোকের একটা বেটি, সে অনেকগুলো রঙিন পেন্সিল দিয়ে এত নম্বর প্রশ্নের উত্তর, তার নিচে আর একটা কলম দিয়ে দাগ দেওয়া, এরকম করে একদম সৌন্দর্য বৃদ্ধি করলো। জানি না ওই চুলে আবার গাঁদা ফুল ছিল কিনা, আমার মনে নাই, ছোটবেলার কথা তো ভুলে গেছি। তো এইখানে তুমি তোমার এই কাভার পেজটাকে তুমি নিজের মনের মতো করে সৌন্দর্য বৃদ্ধি করতে পারো, এখানে কোনো দোষের কিছু নাই। আর এই কাভার পেজে বাইন্ডিং করার কোনো প্রয়োজন নাই, তুমি এটাকে সেলাই করতে পারো। যদি সেলাই করো তাহলে তুমি একটা টেপ লাগিয়ে দাও সুন্দর করে। আর যদি তুমি তোমার খাতাতে লেখো তাহলে তো কোনো কিছুই দরকার নাই। আর সাধারণত অ্যাসাইনমেন্ট গুলো লেখা হয় কম্পোজ করে বা কম্পিউটারাইজ করে বা ফটোকপি, কিন্তু এখানে কিন্তু নিজের হাতে লিখতে হবে, কোনো প্রকার কোনো কম্পোজ, কম্পিউটার বা ফটোকপি ইউজ করা যাবে না, নিজের হাতে লিখতে হবে। অতএব এখানে তোমার এই অ্যাসাইনমেন্টটাকে সুন্দর করার জন্য তুমি কতটুকু সৃজনশীলতা অর্জন করেছো, কতটুকু তুমি নিজের বিষয়টা বুঝতে পেরেছো, সেটার একটা বহিঃপ্রকাশ ঘটবে তোমার এই অ্যাসাইনমেন্টের ভিতরে। এই অ্যাসাইনমেন্টটা তোমার সৃজনশীলতার প্রকৃষ্ট একটা দৃষ্টান্ত। তুমি কতটুকু সৃজনশীলতা শিখেছো সেটা এই অ্যাসাইনমেন্টে থাকবে। পৃথিবীর অনেক দেশে এইভাবে একদম বই পুস্তক দেখেই পরীক্ষা হয়, অন পার্সন অ্যাসাইনমেন্টের মতো। আমি কয়েকদিন আগে একটা টপিকস লিখেছি, বিদেশের অনেক দেশে পরীক্ষা হয় না। ফিনল্যান্ডে 16 বছর বয়স পর্যন্ত কোনো পরীক্ষাই হয় না, অনেক বড় মানুষ। এখানে আমরা পরীক্ষা দিচ্ছি না, আমাদের এখানে কোনো প্রকার কোনো হোমওয়ার্ক বা কোনো কিছু নাই, কিন্তু তোমার এই অ্যাসাইনমেন্টটা শিক্ষক দেখবে কতটুকু তুমি জেনেছো, কতটুকু তুমি জানতে পেরেছো। অর্থাৎ অ্যাসাইনমেন্টটা সুন্দর হওয়া বাঞ্ছনীয়। অ্যাসাইনমেন্টে এভাবে লিখতে হয়, এটাই যথেষ্ট, এর বেশি কিছু করার দরকার নেই। এরপরে আমরা যাব মন্ত্রণালয় থেকে নির্দেশক বা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশিত শিক্ষকদের বিষয় পড়ানো। যেহেতু এখানে আপনারা শিক্ষকরা উপস্থিত আছেন, এই জন্য শিক্ষকদের বিষয়টা আগে বলি, তারপরে ছাত্রদের কি করতে হবে সেটা বলবো, তারপর অভিভাবকদের কি করতে হবে সেটা বলবো। আগে আমরা শিক্ষকদের বিষয়ে আলাপ করছি। তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত যোগ করার কিছু আছে? আপনারা এই বিষয়ে, আমি যে বললাম অ্যাসাইনমেন্ট এরকম হওয়া উচিত, আপনাদের কোনো মন্তব্য, আপনাদের কোনো কিছু যোগ করার আছে কিনা, এই কিছু যোগ করতে চান কিনা? অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজটা যদি কম্পোজ করা থাকে তাহলে এবার সবচেয়ে ভালো হয়। এখন আমাদের মন্ত্রণালয় থেকে আসছে হাতে লিখতে হবে। এখন হাতে লিখতে হবে, এখানে যেহেতু আমাদের হাতে লেখার বিষয়টা উল্লেখ আছে, তবে এখানে আমাদের হাতে লেখাটাই উত্তম। আর আমরা চাচ্ছি বা শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে এখানে এই যে বাচ্চারা এই অ্যাসাইনমেন্টটা তৈরি করবে, এটার জন্য যেন খুব বেশি বেগ পেতে না হয়, ওই কম্পিউটার দোকানে যেতে হবে বা ওই মানে ফটোকপি করতে বা প্রিন্ট করতে, এটা একটা ঝামেলা। তার চাইতে নিজে হাতে লিখে নিজের সৃজনশীলতাটাকে সে প্রকাশ করুক, আমার মতে এটাই বেটার। কোনো কম্পিউটারাইজ করা বা কোনো দোকানে বা কোনো কিছু বেশি হেডেক নেওয়ার দরকার নেই, সে নিজের হাতে করে তুলবে। অনেক জায়গাতে তো, গ্রাম এলাকার অনেক জায়গাতে তো এই কম্পিউটার এই অ্যাক্সেসটা নাই, অর্থাৎ এখানে এই জিনিসটা না করে কম্পোজ করতে গেলে একটা কপি হবে। হ্যাঁ, অনেক সময় কপি হতে পারে। এই জন্য আমরা মনে করি কম্পোজটা না করে হাতে লেখাই উত্তম। হাতে লিখে অনেক সৌন্দর্য বাড়ানো যায়, অনেক সুন্দর করা যায় ইচ্ছা করলে। আর কোনো কিছু অ্যাড করবেন, কিছু অ্যাড করবেন? তাহলে এবার আমি শিক্ষকদের একটু বিষয়ে যাই, যেহেতু আপনারা এখানে আছেন। আমরা আলাপ করছি 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত আমাদের এই যে সরকার নির্দেশিত
যে 30 দিনের যে সিলেবাস সেটি আমরা কিভাবে করব। আসলে আমাদের 6 সপ্তাহে শেষ করতে হবে, আর বাকি শিক্ষা অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান 30 দিনের মানে এই ডিসেম্বরের মধ্যে শেষ করবে, কিন্তু আমাদের শেষ করতে হবে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে শিক্ষকদের। তো এখানে শিক্ষকদের বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া আছে, আপনারা যদিও এটি ওয়েবসাইটে পেয়েছেন, তারপরে একটু কিঞ্চিত আলাপ আলোচনা করি। অ্যাসাইনমেন্ট যে গ্রেডটা দিয়েছেন সেই গ্রেডটাকে সম্পূর্ণ হুবহু ফলো করতে হবে। সপ্তাহে 3টি করে অ্যাসাইনমেন্ট দিতে হবে। এই অ্যাসাইনমেন্টটা ছাত্ররা নিতে আসবে না, হয়তো আসতে পারেন, অভিভাবকরা আসবে অথবা তার প্রতিনিধিরা এসে এই 3টে অ্যাসাইনমেন্ট নিবে। নির্ধারিত বিষয়ে অ্যাসাইনমেন্টগুলো বাচ্চাদেরকে দিতে হবে। সপ্তাহে 3টে অ্যাসাইনমেন্ট, যে যে বিষয় উল্লেখ করা আছে বাচ্চারা যেন সুন্দর করতে পারে সেই বিষয়ে সম্যক ধারণা দিতে হবে। বাচ্চারা সুন্দর মতো করে নিয়ে আসলে সেটাকে সুন্দর মতো রাখতে হবে, রেখে সেটাকে আবার সুন্দর মতো মূল্যায়ন করতে হবে, দেখতে হবে মূল্যায়নটা কিভাবে করা হবে সেটা নির্দেশনা দেওয়া আছে, আমি একটু পরে বলবো। পরীক্ষণ বা পর্যবেক্ষণ করতে হবে, তারপরে আপনার মন্তব্য ওখানে উল্লেখ করতে হবে, তারপরে যেটি সরকার নির্দেশিত এক্সেলেন্ট, ভেরি গুড, গুড ইত্যাদি বিষয় ওখানে করতে হবে। করে আপনি এটাকে পর্যবেক্ষণ এবং এটাকে দেখার পরে বাচ্চাদেরকে দেখাতে হবে, বাচ্চাদেরকে বলতে হবে যে এই বিষয়টা তুমি একটু দুর্বল, এই বিষয়টা তুমি এইভাবে না হয় এইভাবে করলে ভালো হতো। বাচ্চাদেরকে প্রয়োজনে খাতাটা দিয়ে দিতে হবে, বা খাতাটাকে বা ওর যে অ্যাসাইনমেন্টটা দিতে হবে আপনি দেখার পরে কি কোন কোন বিষয়গুলো আছে, ঠিক আছে। বাচ্চারা ওটা দেখে তারপরে আবার বাচ্চারা মা বাবার মাধ্যমে বা নির্ধারিত প্রতিনিধির মাধ্যমে আপনাদের কাছে পাঠাবে। পাঠানোর পরে আপনারা এই অ্যাসাইনমেন্টটা বিদ্যালয়ের প্রধানের নিকট দিবেন এবং এটি সংরক্ষণ করা হবে এবং সংরক্ষিত থাকবে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা থানা শিক্ষা অফিসার বা আঞ্চলিক শিক্ষা অফিসে এইটি দেখবে বা এটি সংগ্রহ করবে। এখানে বাচ্চাদের অ্যাসাইনমেন্টটা সহজতর করার জন্য আপনাদের কিঞ্চিত এখানে দায়িত্ব, যথেষ্ট পরিমাণে দায়িত্ব আছে। আরেকটা হলো প্রত্যেকটা বাচ্চাই যেন এখানে অংশগ্রহণ করে সেটি আপনাদের দেখতে হবে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ কেন্দ্র তার শিক্ষকরা, অতএব শিক্ষকরা বাচ্চাদের সাথে সরাসরি যুক্ত থাকেন এবং শিক্ষকদের কথা বাচ্চারা শোনে। সেই জন্য প্রত্যেকটা শিক্ষক যেন এই সরকারি নির্দেশনাগুলো অংশগ্রহণ করতে পারে সেটি অবশ্যই আপনাদের দেখতে হবে এবং এটি নিশ্চিত করতে হবে যে প্রত্যেকটা বাচ্চা এখানে অংশগ্রহণ করেছে। এই অ্যাসাইনমেন্টের ভিতরে যে ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে, যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে, সৃজনশীল প্রশ্ন উত্তর থাকবে, প্রতিবেদন প্রণয়ন থাকবে, এই প্রভৃতিগুলোতে অন্তর্ভুক্ত বিষয়গুলো আপনাকে সুন্দর মতো মূল্যায়ন করতে হবে। প্রয়োজনে বাচ্চাদের কিঞ্চিত একটু ডিরেকশন বা বুঝিয়ে দিতে হবে। বাচ্চারা এইগুলো অবশ্যই নিজে করবে, যখন বাচ্চাদের বিষয় বলবো তখন এটি বলবো। এই অ্যাসাইনমেন্টটি উত্তম হয় A4 সাইজ কাগজে বা A4 সাইজ খাতায়, A4 সাইজ পেপারে করার জন্য। যদি কারো A4 সাইজ খাতা না থাকে তাহলে সে যে কোনো খাতায় লিখবে, সেটাকে গ্রান্ট করতে হবে। হয়তো দেখা গেল গ্রামের একটা বাচ্চা ওর A4 সাইজ খাতাটা নেই, অতএব ও যে কোনো সাইজের কাগজেও লিখতে পারে, অতএব আপনাকে ওটা গ্রান্ট করতে হবে, আপনাকে ওটা দিতে হবে। আপনার বিদ্যালয়ের বাচ্চারা এখানে শুধু যে জমা দেবে সেটা নয়, এমন হতে পারে যে অন্য এলাকা থেকে এই এলাকায় বাচ্চারা এসেছে, ও অনেক দূরের ওই স্কুলটা যেতে পারছে না, তখন অন্য স্কুলের বাচ্চারাও যদি এটা অ্যাসাইনমেন্ট আপনার কাছ থেকে নিতে চায় বা জমা দিতে চায়, সেটাও আপনাদেরকে কনসিডার করতে হবে, এটি সরকার নির্দেশিত। এরপরে অভিভাবক অথবা প্রতিনিধিরা সপ্তাহের নির্ধারিত দিনে, সপ্তাহের একটা দিনে বা আপনাদের নির্ধারিত দিনে আপনাদের এই অ্যাসাইনমেন্ট এটা নিয়ে যাবে এবং জমা দেবে। ওদেরও প্রতিদিন আসার দরকার নেই এবং তাদের স্বাস্থ্য বিধি মেনে এখানে আসতে হবে। অতএব আমাদের এখানে একটা দিন ধার্য করে দিতে হবে যে এই দিনগুলোতে আমরা অ্যাসাইনমেন্ট জমা দেব, তাহলে অভিভাবকদের জন্য সুবিধা হবে, সেই দিনে এসে স্কুলে ওনারা যোগাযোগ করবে। এরপরে এই যে অ্যাসাইনমেন্টটা বাচ্চারা লিখবে, এই অ্যাসাইনমেন্টে তাদের যে মৌলিক চিন্তাটা, তারা নিজেরা কতটুকু মৌলিকভাবে চিন্তা করেছে,
ওদের যে কল্পনা শক্তি, ওদের যে সৃজনশীলতা, ওদের এই বিষয়গুলোর কতটুকু প্রতিফলন ঘটেছে, ওরা কতটুকু ওদের পাঠ্য বই অবলম্বন করে ওরা কতটুকু ওদের মৌলিক চিন্তা ভাবনা প্রয়োগ ঘটিয়েছে, সেটি আপনারা একটু দেখবেন। তারপরে আপনার এই যে উত্তর বা ওরা যে অ্যাসাইনমেন্টে লিখবে, সেখানে তথ্যটা ঠিক আছে কিনা, সেখানে তত্ত্বটা ঠিক আছে কিনা, সেখানে ওর যে ধারণা, এই ধারণাটা ঠিক আছে কিনা, ওর যে সূত্রগুলো প্রয়োগ করেছে বা যে বিষয়গুলো উল্লেখ করেছে সেটি ঠিক আছে কিনা, ওর যে ব্যাখ্যা দিয়েছে সেটি ঠিক আছে কিনা, এই বিষয়গুলো পাঠ্য বইয়ের সাথে সঙ্গতিপূর্ণ হবে। পাঠ্য বইয়ের সাথে সঙ্গতিপূর্ণ কেন হবে? কারণ আমরা চাচ্ছি বাচ্চা পাঠ্য বই পড়ুক, কারণ মার্চের 17 তারিখ থেকে ওরা পড়েনি, এই জন্য ওরা পাঠ্য বই পড়ে এই জিনিসগুলো এখানে সংযোজন ঘটায়, সেটি আপনারা একটু দেখবেন। প্রত্যেকটা ছাত্রের সকল বিষয়ের সকল অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করে ওই বাচ্চা কোন কোন বিষয়ের উপর দুর্বলতা আছে, কোন কোন বিষয়ে বাচ্চা খুব বেশি পিছিয়ে আছে বা তার দুর্বলতা কোথায়, সেই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে। অ্যাসাইনমেন্টে এমনভাবে আপনি উল্লেখ করবেন বা মন্তব্য এমনভাবে লিখবেন যেন ওটা পড়ে বুঝতে যেন কষ্ট না হয়, ও যেন এই আপনার এই কমেন্ট বা আপনার এই যে বিষয়টা ওখানে লিখেছেন সেটি যেন বাচ্চা সহজভাবে বুঝতে পারে, সেই দিকে একটু নজর রেখে আপনি কমেন্ট করবেন বা মন্তব্য করবেন। আর পুরা ক্লাসে আপনার যতগুলো বাচ্চা আছে সব বাচ্চাদের সব অ্যাসাইনমেন্ট গুলা আপনি পর্যালোচনা করে আপনি নিজের বিবেক দিয়ে দেখে তারপরে ইন টোটালি চিন্তা করে আপনি মূল্যায়ন করবেন। এখানে যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ড নাই, কিন্তু আপনাকে একটা কম্বাইন করতে হবে। অতএব এখানে সব বাচ্চার সকল অ্যাসাইনমেন্ট গুলো দেখে আপনি বাচ্চার অগ্রগতি, বাচ্চা কতটুকু কি করলো সেটা দেখে বাচ্চার ওখানে আপনি এক ধরনের মাপ করা বা এক ধরনের ওখানে ফলাফল দেওয়া যে বাচ্চা অতি উত্তম করেছে, ভালো করেছে, অগ্রগতি প্রয়োজন। এটাকে আমরা ইংলিশে যেভাবে লিখি যে এক্সিলেন্ট, ভেরি গুড, গুড, বি কেয়ার, আরো ভালো করে ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো মূল্যায়ন করতে হবে। তা আপনাকে একটা বাচ্চাকে যে অতি উত্তম, এক্সিলেন্ট, বা আপনি একটা বাচ্চাকে লিখবেন যে গুড বা উত্তম বা ভালো, সেটা কিভাবে লিখবেন? একটা বাচ্চা অতি উত্তম আপনি কখন লিখবেন? যখন দেখবেন যে ওই যে অ্যাসাইনমেন্টটা লিখেছে ওই অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুর সঠিকতা আছে, বিষয়বস্তুটা সে সুন্দর করে লিখেছে, তারপরে ওই বিষয়বস্তুর যে জিনিসগুলো সে লিখেছে সেটা একটা সুন্দর ধারাবাহিকতা আছে, ও সুন্দর ধারাবাহিকতা দিয়ে ও লিখেছে। তারপরে লেখার মধ্যে কতটুকু ওর তথ্য আছে, যে কি কি তথ্য এখানে উপস্থাপন করেছে, কি কি তত্ত্ব এখানে উপস্থাপন করেছে, কি কি কেমন ধরনের সূত্র সে এখানে উপস্থাপন করেছে, পাঠ্য বইয়ের সাথে সামঞ্জস্য কিনা, পাঠ্য বইয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, এই লক্ষণীয় বিষয়গুলো দেবে। একই সাথে ওর যে সক্রিয়তা, ওর যে নিজস্ব বিকাশ করেছে নিজেকে কতটুকু ওর সৃজনশীলতা এখানে প্রতিফলিত ঘটেছে, সেই বিষয়গুলো এখানে দেখে আপনি অতি উত্তম লিখবেন, অতি উত্তম দিবেন ওকে। তারপরে যদি মনে করেন যে ওর এই যে ধারাবাহিকতা নাই বা ও পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ নয়, বা এখানে এই যে বিষয়গুলো বললাম সেটার একটু দুর্বলতা বা সেটার একটু কমতি আছে, তখন আপনি ওকে উত্তম দিবেন। তারপরে দেখা গেল যে মোটামুটি বিষয়বস্তু ঠিক আছে, আপনার ধারাবাহিকতা খুব বেশি ভালো নাই বা সৃজনশীলতা, তাহলে আপনি ওকে ভালো লিখবেন। আর দেখা গেল যে মোটেই সে খুব বেশি ভালো করতে পারেনি, তখন আপনি ওকে লিখবেন যে অগ্রগতি প্রয়োজন। আমরা চাই বাচ্চাদের বিষয়ে কোনো না বোধক, না সূচক বা নেগেটিভ কথা বলবো না, তুমি একদম খারাপ। আমরা অনেক সময় বাসাতে মা বাবারা আমরা বলি বা শিক্ষকরা অনেক সময় বলে যে একদম খারাপ করেছে, ও তো অনেক খারাপ ছিল না, এইভাবে কখনোই কোনো নেগেটিভ কথা
বর্তমান জামানাতে বা শিক্ষা প্রতিষ্ঠানে বা শিক্ষিত মানুষ এটা ব্যবহার করে না। অতএব এখানে কোনো না সূচক নেগেটিভ কোনো কথা এখানে উল্লেখ করার কোনো এখানে সুযোগ নেই। অতএব আপনাকে এই বিষয়গুলো বিস্তারিত দেখে সবকিছু বুঝে তারপরে আপনি ওকে অতি উত্তম, ভালো এবং অগ্রগতি প্রয়োজন এই বিষয়ে মন্তব্য করবেন বা লিখবেন। এটা এক ধরনের রেজাল্ট বা ফলাফল। আপনি মার্ক দিচ্ছেন না, কিন্তু এই কথাগুলো বলে ওকে উৎসাহিত বা অনুপ্রাণিত করছেন। বিষয় হলো এটি। তো এটি মোটামুটি আপনাদের শিক্ষকদের দায়িত্ব, এবং শিক্ষকদের একটা বড় দায়িত্ব এই যে ওরা যখন খাতা জমা দিতে আসবে অভিভাবকরা অথবা প্রতিনিধি, তখন এই প্রতিনিধি অভিভাবকরা যথাযথ স্বাস্থ্য সচেতনতা মেনটেন করেছে কিনা, বা বাচ্চা ওই অভিভাবক বা প্রতিনিধির কাছ থেকে যখন আপনারা অ্যাসাইনমেন্টটা নেবেন তখন আপনাদের স্বাস্থ্য সচেতনতা বা স্বাস্থ্য যে বিষয়গুলো সেটা আছে কিনা, এই যে আপনি অ্যাসাইনমেন্টটা ধরবেন আপনার হাত পরিষ্কার আছে কিনা, বা ধরার পরে আপনি হাতটা পরিষ্কার করবেন ইত্যাদি এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। একই সাথে বাচ্চাদের সাথে সংসদ টিভি থেকে ওরা পাবে অনেক কিছু। আপনাদেরও যদি প্রয়োজন মনে করেন তাহলে ওদের একটু কিঞ্চিত দৌড়গুলোকে সাহায্য বা হেল্প করতে হবে। এই হেল্প মানে এরকম নয় যে ওদেরকে এই লেখাটাকার বিষয়ে ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য, অনুপ্রাণিত করার জন্য, ওরা যেন সবাই অংশগ্রহণ করে সেটির জন্য আপনাদেরকে ওদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করতে হবে। এটি মোটামুটি শিক্ষকদের জন্য করণীয় বা শিক্ষকদের জন্য নির্দেশিকা। এখন আমি যাচ্ছি যে ছাত্রদের জন্য বা শিক্ষার্থীদের কি কি করতে হবে। এই অ্যাসাইনমেন্ট করা বা তোমাদের এই যে বিষয়গুলো আমরা উপস্থাপন করছি সেগুলো করা, এটা মূল উদ্দেশ্য হলো শিখন ফল কতটুকু তোমরা অর্জন করেছো। মূল উদ্দেশ্য হলো তোমার শিখন ফল, তুমি কতটুকু বই পড়েছো, কতটুকু তোমার সৃজনশীলতা হয়েছে, কতটুকু তুমি নিজের স্ববিকাশ ঘটাতে পেরেছো, সেটি আমরা এখানে দেখতে চাচ্ছি। এই জন্য তোমার এই অ্যাসাইনমেন্টটা করার জন্য পাঠ্য বই যথেষ্ট। অনেক সময় অনেক ক্ষেত্রে শিক্ষকরা হয়তো সহযোগী হিসেবে কিছু পাঠ্য বই বা অন্য কিছু নির্দেশনা, বা অনেক সময় অনেকেই বলছেন যে এই পত্রিকা পড়ে বা ফেসবুক ইত্যাদি, না, কোনো দরকার নেই। আমি মনে করি এগুলোর কোনো দরকার নেই। তোমার এই অ্যাসাইনমেন্টটা তৈরি করার জন্য তোমার পাঠ্য বই আর সংসদ টিভি এই যথেষ্ট, আর তেমন বিশেষ কিছু দরকার নেই। বড় বড় যদি তুমি অ্যাসাইনমেন্ট লিখতে চাও তাহলে অনেক কিছু লাগতো, এখানে এত বড় অ্যাসাইনমেন্ট নয়। অতএব তোমার পাঠ্য বইটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়লেই তুমি এই অ্যাসাইনমেন্টটা সুন্দর করে লিখতে পারবে। এবং আমরা শিক্ষকরাও চাই তোমরা পাঠ্য বইটা পড়ো। গত কয়েক মাস তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসা হয়নি, হয়তো বইয়ের সাথে খুব বেশি যে দেখা হচ্ছে সেটা না। এখন আমরা চাই তোমরা বইয়ের সাথে সাক্ষাৎ করো, তোমরা পাঠ্য বইটা পড়ে এই একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে দাও। একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে এই যে অ্যাসাইনমেন্টটা তোমাদের শুধু জানার জন্য, তোমরা কতটুকু তৈরি হয়েছো সেই বিষয়ে এটা আমরা জানার জন্য, কিন্তু এই বিষয়টা তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ডের কোনো বিষয় নাই। একই সাথে তোমরা এখানে কোনো ফেল করার কোনোই সম্ভাবনা নাই। অবশ্যই পাস করবে, তোমরা সবাই পাস করবে, কোনো প্রকার ফার্স্ট সেকেন্ড থার্ড নাই। অতএব এইখানে তোমরা অংশগ্রহণ করো, বই পড়ো, পড়ে যতটুকু তোমরা বোঝো, নিজে যতটুকু তোমরা জানো, এতটুকুই তুমি এখানে লিখে উপস্থাপন করে তুমি প্রতিষ্ঠানে শিক্ষকের কাছে জমা দাও, তাহলেই যথেষ্ট। আর তেমন কোনো কিছুর প্রয়োজন নেই। এখানে অবশ্যই তুমি কোনো গাইড বই পড়বে না, কোনো নোট বই পড়বে না, বা অন্য কারো সাহায্য নিয়ে তুমি এটা করবে না, বা অন্য কারোটা দেখেও তুমি লিখবে না। যদি তুমি অন্য কারোটা দেখে লেখো বা অন্য কারো সাহায্য নিয়ে লেখো তাহলে তোমার এই অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে, এবং তোমাকে আবার নতুন করে লিখতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি নিজের মতো করে না লেখো ততক্ষণ পর্যন্ত তোমাকে লিখতেই হবে, জমা দিতেই হবে। প্রধান শিক্ষক তোমাকে বারবার লেখাবে। অতএব তোমার কোনো প্রয়োজন নেই, যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ডের কোনো বিষয় নাই, যেহেতু ফেল করার কোনো সম্ভাবনা নাই, তুমি নিজে যতটুকু পারো এতটুকু তুমি বই থেকে লিখে দেবা, যথেষ্ট। অতএব কোনো প্রকার কোনো গাইড, নোটবুক বা কাউকে দেখে বা কারো সাহায্য নিয়ে বা কোনো শিক্ষকের সাহায্য নিয়ে লেখার কোনো প্রয়োজন নাই। তুমি যা বোঝো, যা জানো সেটা যথেষ্ট। তোমার এই যে অ্যাসাইনমেন্টটা তৈরিতে
তোমার নিজস্বতা কতটুকু, তোমার স্বকীয়তা, তুমি অন্যর চাইতে কতটুকু আলাদাভাবে সুন্দর করে লিখেছো, একই সাথে তোমার কতটুকু সৃজনশীলতা, তুমি নিজেকে কতটুকু তৈরি করে বানিয়ে করতে পেরেছো, সেই বিষয়টা আমরা তোমাকে যাচাই করতে চাচ্ছি। অতএব তোমার এই নিজস্বতা, তোমার স্বকীয়তা, তোমার সৃজনশীলতার বহিঃপ্রকাশ যেন এখানে ঘটে, সেটি আমরা তোমাকে দেখবো। অন্যর সাথে কোনো অবস্থাতে তোমার খাতাটা মিলবে না, মেলানো যাবে না। অন্যর সাথে মিললেই ওই খাতা বাতিল, তোমাকে আবার নতুন করে লিখতে হবে। অবশ্যই এই অ্যাসাইনমেন্টটা নিজ হাতে লিখবে। কোনো প্রকার কোনো কম্পিউটার কম্পোজ বা কোনো ফটোকপি এগুলো কোনো দরকার, তুমি সম্পূর্ণ নিজে হাতে লিখবে। তুমি কম্পিউটার কম্পোজ করলে বা ফটোকপি করলে এটা বাতিল হবে। অতএব তোমাকে নিজের হাতে লিখতে হবে, নিজের হাতে নিজের মতো করে নিজের স্বকীয়তা দিয়ে নিজের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটিয়ে তুমি এখানে লিখে তারপর তুমি এটা আপন মাধ্যমে অথবা প্রতিনিধির মাধ্যমে তুমি এখানে পাঠাতে হবে। তোমাকে বলা হয়েছে A4 সাইজে লিখলে ভালো হয়, A4 সাইজ কাগজ লিখলে ভালো হয়। যদি এটা তুমি না পারো, তুমি যে কোনো সাইজের কাগজে লিখতে পারো, তবে চেষ্টা করবে তুমি A4 সাইজ কাগজে লেখার জন্য। তোমার যে ফ্রন্ট পেজ বা তোমার যে কভার পেজ হবে, সেখানে তুমি সুন্দর করে বিদ্যালয়ের নাম, তোমার শ্রেণী, তোমার রোল নাম্বার, তোমার শাখা, তুমি এই কোন শিক্ষক তোমাকে এই কাজটা দিয়েছেন, কোন শিক্ষক দেখবেন, পেজ নাম্বার ইত্যাদি ইত্যাদি বিষয় তুমি সুন্দর করে লিখবে। এবং এই ফ্রন্ট পেজে তুমি একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে লিখতে পারো। আমি বলেছিলাম এই ফ্রন্ট পেজটাকে তুমি তোমার মতো করে একটু সাজগোজ করে দিতে পারো। এখানে আলাদা যে কিছু সৃজনশীলতা আছে সেটারও প্রয়োজন হবে, যদি এটি এত গুরুত্বপূর্ণ নয়। অতএব তোমাকে নিজের মতো করে নিজের বই পড়ে কতটুকু তুমি বুঝতে পেরেছো সেটি তুমি এখানে লেখো। প্রয়োজনে শিক্ষক তোমাকে সাহায্য করবেন যে তোমার এই বিষয়ে দুর্বল আছো, ওইটা তোমাকে শিক্ষক আবার দেখিয়ে দেবেন, তোমাকে আবার বলবেন তুমি এই বিষয়টা এইভাবে না এইভাবে সুন্দর করে লেখো। অতএব তোমাকে শিক্ষক লিখে দিবেন, তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার মতো করে লিখে তুমি জমা দিবে। আর তোমাদের বাড়ির বাইরে যাওয়ার দরকার নাই। প্রয়োজনে এই 2 মাস ঘরেই থাকবে, কোনো বেড়ানো টেড়ানোর দরকার নাই, ঘোরার দরকার নাই। বিশেষ করে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত তোমরা ঘরে থাকবে, তোমরা এইটাকে অনুসরণ করবে এবং তোমরা যতটুকুই পারো সেটা তোমরা অংশগ্রহণ করবে। কোনো অবস্থাতেই এটা অমিট করা যাবে না। তুমি যাই লেখো, যেটাই লেখো, পাস তোমাকে করতেই হবে এবং পাস তোমাকে করিয়েই দিবে। কোনো পার্সেন্টটাতে কিন্তু তোমাকে অংশগ্রহণ করতে হবে। যদি এটা অংশগ্রহণ না করে এগুলো যে না করো, তাহলে কিন্তু তুমি ফেল, তুমি পরবর্তী ক্লাসে উঠতে পারবে না। অতএব এটা অবশ্যই তোমাকে করতে হবে। এটা বিশেষ কোনো আহামরি কঠিন কিছু না, ভয়ের কিছু নাই। তুমি যতটুকু নিজে বুঝেছো জেনেছো ততটুকু করলেই হবে। এইবার একটু মা বাবাদের বিষয়ে কিছু বলি, যদিও এটা অনেকটা বেয়াদবি করে, তারপরেও এখানে যেহেতু নির্দেশনা দেয়া আছে এই বিষয়ে আমি একটু বলি। মা বাবাদের এখানে যথেষ্ট দায়িত্ব আছে, যথেষ্ট কর্তব্য আছে। এখানে মা বাবাদের প্রথম কাজ বাচ্চাদেরকে স্বাস্থ্যবিধি মানাতে উৎসাহিত করতে হবে। বাসায়ও আছে, কিন্তু ওই যে বারবার হাত ধোয়া, কখনো বাইরের লোক আসলে বা যদি আশেপাশে গেলে মাস্ক লাগানো ইত্যাদি ইত্যাদি বিষয়ে অবশ্যই মা বাবা বাচ্চাদেরকে উৎসাহিত করবে এই স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্য সচেতনতা বিষয়ে শেখানোর জন্য, জানানোর জন্য। মা বাবাদের আরেকটি মূল দায়িত্ব হলো তারা এই যে অ্যাসাইনমেন্টটা শিক্ষকরা দিবেন সেটি বিদ্যালয় থেকে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে তারপরে বাচ্চারা সুন্দর মতো করলো কিনা সেটা করে, বাচ্চারা করার পরে সেটা আবার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর পরে শিক্ষকরা দেখবেন, দেখার পরে প্রয়োজনে আবার ওটা নিয়ে বাচ্চাকে দেখানো, তারপরে আবার ওটা শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেওয়া। আমাদের সন্তানরা মূলত তারা কতটুকু শিখলো, কতটুকু অর্জন করলো, কতটুকু জানলো, কি কি বিষয়ে বাচ্চা দুর্বলতা আছে, এই বিষয়টা নিরূপণ করার জন্য আমরা এই অ্যাসাইনমেন্টটা দেখব। আসলে বাচ্চা যথেষ্ট পরিমাণে উপকার হবে, যথেষ্ট পরিমাণে সৃজনশীলতা বাড়বে যদি এই অ্যাসাইনমেন্টগুলো সুন্দর মতো ওরা করে।
অতএব ওদেরকে এই অ্যাসাইনমেন্ট করাতে উৎসাহ দিতে হবে। একই সাথে ওরা যেন প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট যেন সুন্দর মতো পার্টিসিপেট করে বা করে, সেই দিকে মা বাবাদের সম্যক নজর রাখতে হবে এবং প্রয়োজনে তাদেরকে সাহায্য সহানুভূতি করতে হবে। তাই এই বাচ্চার যে অনুধাবন ক্ষমতা এবং সৃজনশীলতা বৃদ্ধির জন্য তাদের এই বিষয়ে বা এই অ্যাসাইনমেন্টে সক্রিয় অংশগ্রহণে উপস্থিত করতে হবে এবং তাদেরকে উৎসাহ দিতে হবে। তোমরা অবশ্যই করো এবং আপনারা এই যে শিক্ষা প্রতিষ্ঠান যোগাযোগ করে ওদের এইগুলো নেওয়া দেওয়া জমা দেওয়া আবার নেওয়া আবার জমা দেওয়া এগুলো একটু কষ্ট করে করতে হবে। ওরা যেন সঠিক সময়ে অ্যাসাইনমেন্টটা করে এবং সঠিক সময়ে ওরা অ্যাসাইনমেন্টটা করার পরে আপনি একটু এসে সঠিক সময় বিদ্যালয়ে জমা দেবেন এবং সঠিক সময়ের জন্য ওরা অ্যাসাইনমেন্টটা পায়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে অ্যাসাইনমেন্টটা নিতে হবে এবং বাচ্চা করার পর সেটি জমা দিতে হবে। সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের উপর, মা বাবার উপর। অতএব আপনারা চেষ্টা করবেন বিদ্যালয় থেকে এই অ্যাসাইনমেন্টটা নেওয়ার জন্য এবং ওরা করার পরে সেটি আবার বিদ্যালয়ে জমা দেওয়ার জন্য। প্রয়োজনে এটি শিক্ষক দেখার পরে আবার বাসায় নেবেন, আবার ওটা বাচ্চা দেখার পরে আবার ওটা জমা দিতে হবে। এখানে আপনারা একটু লক্ষ্য রাখবেন যে আপনাদের সন্তানরা এই অ্যাসাইনমেন্ট করার সময় কোনো অবস্থাতেই যেন কোনো গাইড বা কোনো নোটবুক বা কারোটা দেখে বা কারো সাহায্য নিয়ে যেন না করে। ও নিজে নিজে যতটুকু পারে, যতটুকু বোঝে এতটুকু করবে। আমি আপনাদেরও বলছি, আপনাদের সন্তানরা এই অ্যাসাইনমেন্টে শুধু অংশগ্রহণ করবে, এখানে কোনো ফেলের কোনো বিষয় নাই, এখানে অবশ্যই পাস করবে এবং এখানে আপনার বাচ্চার কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ বা কোনো সিরিয়াল ট্রেন এগুলোর কোনো বিষয় নাই। অতএব আপনার বাচ্চাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করাতে হবে তার জন্য ইত্যাদি না, নাথিং, কোনো কিছু প্রয়োজন নেই, কারণ এই বিষয়টাই এখানে নাই। অতএব আপনার বাচ্চা যেন কোনো প্রকার নোটবুক বা গাইড বা কারো সাহায্য নিয়ে বা কাউকে দেখে যেন না লেখে, এটা আপনি অবশ্যই দেখবেন। এখানে আমাদের মা বাবাদের বড় একটা দায়িত্ব, এই বিষয়টা সহ সার্বিকভাবে সকল বিষয়ের জন্য সন্তানরা নীতি নৈতিকতা আদর্শ বজায় রাখে। এই আমাদের এই সন্তানদের আমরা এই বর্তমান এই বিষয় অথবা যে কোনো প্রেক্ষাপটে যে কোনো বিষয় নিয়ে আমরা মা বাবারা আমাদের সন্তানদের নৈতিকতার উপরে এমন কোনো খোঁচা দিয়ে কোনো ক্ষত তৈরি করব না যেন এই ক্ষতটা ভবিষ্যতে ক্যান্সারের রূপ নেয়। এই ক্ষত দিয়ে যেন ভবিষ্যতে আমার সন্তানই যেন হারিয়ে না যায়। অতএব এই বিষয়ে বা যে কোনো বিষয়ে কোনো অবস্থাতেই আমার সন্তান যেন নীতি নৈতিকতা অধঃপতন না হয়, নীতি নৈতিকতা বর্জন যেন না করে, সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। আমার সন্তান আমার আদর্শ নিয়ে, আমার নীতি নৈতিকতা নিয়ে আমার সন্তান বড় হবে, তখন আমি বলতে পারবো আমার সন্তান প্রকৃত মানুষ হয়েছে। অতএব এই যে এই অ্যাসাইনমেন্ট তৈরি করবে, কোনো প্রকার কোনো সাহায্যের দরকার নাই, কোনো প্রকার কোনো অসততা উপায় অবলম্বন করার কোনো প্রয়োজন নাই। আপনি মা, আপনি বাবা, আপনি সততা নিয়ে, বিশ্বাস নিয়ে, মা বাবার সাথে সন্তানের যে পবিত্র সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে আপনি আপনার সন্তানকে মানুষ করার চেষ্টা করেন, আপনার সন্তান ন্যায় নীতি পরায়ণ আদর্শ মানুষ হবে ইনশাআল্লাহ। আপনি প্রচেষ্টা চালিয়ে যান, অবশ্যই আপনার সন্তান মানুষ হবে। অতএব আপনি নজর রাখবেন আপনার সন্তান যেন কোনো অবস্থাতেই কোনো প্রকার নৈতিকতা স্খলনের মধ্যে না যায়, কোনো নৈতিকতার স্খলন যেন না হয়। এটি আপনি শুধু এই বিষয় না, সব দিক বিষয়ে, সার্বিক বিষয়ে সব দিকে আপনি নজর রাখবেন। মোটামুটি আমাদের অভিভাবকদের এটুকু করেই যথেষ্ট। আমরা যেহেতু 100 বছর পরে এরকম একটা বৈশ্বিক একটা সমস্যা এসেছে, এই করোনা কোভিড-19 সারা পৃথিবীতে আঘাত করেছে। অতএব আমাদের এই বাংলাদেশে আমাদের এই সন্তানদেরকে ন্যায়নীতি পরায়ণ সুমানুষ করার জন্য আমরা মা বাবা হিসেবে হয়তো একটু কষ্ট হবে বারবার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, এইগুলো আনা নেওয়া করা, কিন্তু আপনার সন্তানের কথা ভেবে
আমাদের এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আপনি না হয় একটু কষ্ট করলেন, না হয় আপনি একটু ত্যাগ করলেন, আপনার ডেডিকেশন একদিন আপনার সন্তানকে অনেক বড় মানুষে রূপান্তরিত করবে। অতএব আপনি একটু কষ্ট হলেও এগুলো করবেন। আমি অনুরোধ করছি, আপনার কষ্ট বৃথা যাবে না, আপনি প্রচেষ্টা চালিয়ে যান, কষ্ট করেন, সার্থক আপনি হবেনই হবেন, সার্থক মা, সার্থক বাবা আপনি হবেনই হবেন। আমরা শিক্ষকদের বিষয়ে বললাম, ছাত্রদের বিষয়ে বললাম, অভিভাবকদের বিষয়ে বললাম, মাননীয় হেডমিস্ট্রেস যেখানে আছেন ওনার বিষয়ে একটু বলি, কারণ ওনার বিষয়ে কিন্তু একটু এখানে নির্দেশনা দেয়া আছে। অতএব ম্যাডাম আপনি মাইন্ড করবেন না, বিদ্যালয় প্রধানের বিষয়ে দু একটি এখানে নির্দেশনা দেয়া আছে। এখানে বিদ্যালয়ের প্রধান বা প্রধান শিক্ষক সবার আগে কি করবেন? স্বাস্থ্য বিধি নিশ্চিত করবেন। এই যে অভিভাবকরা আসবেন বা প্রতিনিধিরা আসবেন, তারা যেন স্বাস্থ্য বিধি মেনে এখানে আসেন। তারা যেন মুখে মাস্ক লাগিয়ে আসছে কিনা দেখবেন, বা হ্যান্ড রাব বা হাত ক্লিন করার জন্য আছে কিনা সেটি দেখবেন, বা তারা নিরাপদ দূরত্ব বা সামাজিক দূরত্ব বজায় রেখেছে কিনা সেটি প্রধান শিক্ষক দেখবেন। একই সাথে শিক্ষকরা এটা সঠিক মতো জমা নিল কিনা বা জমা দিল কিনা সেটি দেখবেন। ইত্যাদি বিষয়ে স্বাস্থ্য বিধি নিশ্চিত করা প্রধান শিক্ষকের একটি বড় দায়িত্ব। মাইন্ড করছেন ম্যাডাম? থ্যাংক ইউ। এই যে কর্মপরিধি বা এই যে মাওসি নির্দেশিত যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামে বিদ্যালয়ের সকল শিক্ষক যেন অংশগ্রহণ করতে পারে, সকল কর্মচারী যেন অংশগ্রহণ করে সেটি নিশ্চিত করতে হবে। মানে এখানে এই প্রোগ্রামে সকল শিক্ষককে অংশগ্রহণ করাতে হবে, সকল কর্মচারীকে অংশগ্রহণ করতে হবে, সেটি আপনাকে নিশ্চিত করতে হবে। পরবর্তীতে এই যে অ্যাসাইনমেন্টগুলো শিক্ষকরা জমা দিবেন সেটি সংরক্ষণ করতে হবে, এবং এই সংরক্ষণের দায়িত্ব মাননীয় প্রধান শিক্ষক শিক্ষিকা। মাওসি যে আঞ্চলিক জেলা, উপজেলা বা থানা শিক্ষা প্রধান বা শিক্ষক অফিসাররা এটি মূল্যায়ন করবে। অতএব এই সকল ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্টগুলো আপনাকে সযত্নে সংরক্ষণ করতে হবে, যে কোনো মুহূর্তে শিক্ষা অফিসার সেটা দেখবেন। কোনো ছাত্র, কোনো শিক্ষক, কোনো কর্মচারী কোনো অবস্থায় যেন কোনো অনৈতিক কাজে যুক্ত না হয়। এই এটাকে হেল্প করা বা একটু বাসায় গিয়ে একটু হেল্প করে দিয়ে আসা বা ইত্যাদি ইত্যাদি যে কোনো প্রকার অনৈতিক কাজ যেন না হয় সেদিকে প্রধান শিক্ষকের নজর রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে, এবং এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার যদি প্রয়োজন হয়, প্রয়োজনে আপনি শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে। শিক্ষা কর্মকর্তা এই বিষয়গুলো আপনাকে যথেষ্ট সাহায্য করবেন, এবং এই বিষয়ে ওনারা পারদর্শী, এবং আপনার যে কোনো সমস্যা হলে যে কোনো বিষয়ে আপনার শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবেন। এই যে অ্যাসাইনমেন্ট দেয়া নেওয়া, প্রতি সপ্তাহে 3টি করে অ্যাসাইনমেন্ট দেয়া জমা নেওয়া, এই অ্যাসাইনমেন্ট দেয়া নেওয়াটা এই নভেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে এটা সমাধান করতে হবে, শেষ করতে হবে। নভেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে এই সিলেবাস কমপ্লিট করে অ্যাসাইনমেন্ট দেয়া না ইত্যাদি শেষ করতে হবে। আর ডিসেম্বরের 30 তারিখের মধ্যে এই সংরক্ষণ করা বা এই শিক্ষা অফিসারে সেটা দেখবেন ইত্যাদিতে এই বিষয়গুলো 30 তারিখের মধ্যে সমাধান করতে হবে। এই মাওসির যে সিলেবাস দিয়েছে, এই সিলেবাসের বাইরে কোনো হোমওয়ার্ক বা 6 থেকে 9 পর্যন্ত কোনো পরীক্ষা এইগুলো যেন না হয় সেদিকে নজর রাখতে হবে। এই অ্যাসাইনমেন্ট এটা তো হোমওয়ার্কের বাবা, অতএব আর কি হোমওয়ার্ক দেওয়ার প্রয়োজন আছে বা হোমওয়ার্ক দেওয়ার মাঝখানে জায়গা আছে? অ্যাসাইনমেন্টই যথেষ্ট। অতএব আর কোনো প্রকার এক্সট্রা কোনো হোমওয়ার্ক বা কোনো এক্সট্রা পরীক্ষা এইগুলোর কোনো দরকার হবে না, এটাই যথেষ্ট। এটি প্রধান শিক্ষককে নিশ্চিত করতে হবে, এবং এটি যেন এই সিলেবাস অনুযায়ী ঘটে। কোনো প্রকার কোনো গাইড, নোট বা কোনো প্রকার কোনো জিনিস যেন না
ব্যবহার করে। যখন বুঝবেন যে একটা বাচ্চা কোনো গাইড ফলো করেছে বা কোনো নোটবুক ফলো করেছে বা কারোটা দেখে লিখেছে বা কেউ তাকে সাহায্য করেছে, এটি যখন আপনি প্রতীয়মান হবেন বা বুঝতে পারবেন, সাথে সাথে এই অ্যাসাইনমেন্টটা বাতিল করে দিতে হবে এবং এই ছাত্রর পরবর্তীতে নতুন করে আবার অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে। যখন বুঝবেন যে সে কোনো প্রকার অসাধু বা গাইড লিখেছে, নোট দেখে লিখেছে বা কেউ সাহায্য করেছে বা কারোটা নকল করে লিখেছে, এটি আপনাকে সঙ্গে সঙ্গে বাতিল করে দিতে হবে এবং একই সাথে এই বিষয়ে আবার আপনাকে নতুন করে বাচ্চা থেকে অ্যাসাইনমেন্টটা নিতে হবে। মোটামুটি প্রধান শিক্ষকের প্রতি এইটুকু নির্দেশনা। আমরা শিক্ষক, ছাত্র, অভিভাবক, প্রধান শিক্ষক বিষয়ে বললাম, তো একটু শিক্ষা অফিসারদের বিষয়ে একটু নির্দেশনা আছে, যেহেতু এটা আমাদের বিষয় না। আমি শুধু এইটুকু বলবো, এই কর্ম পরিধি বা এই প্রোগ্রামটা সুন্দর এবং সুচারুরূপে এটাকে বাস্তবায়ন ঘটানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ করে মাননীয় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সকল আঞ্চলিক শিক্ষা অফিসাররা আপ্রাণ চেষ্টা করবেন এটিকে সুন্দর মতো বাস্তবায়ন ঘটানোর জন্য। অতএব এই আঞ্চলিক শিক্ষা অফিসাররা যে কোনো মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানে আসবেন, যে কোনো মুহূর্তে এই বিষয়গুলো সঠিক মতো সুন্দর মতো হচ্ছে কিনা সেটা দেখবেন। যে কোনো মুহূর্তে এসে বলবেন যে এই ওখানে যে আমাদের যে রুটিন দেওয়া আছে সেই অনুযায়ী আজকেতে এইটা হওয়ার কথা, একটু দেখি দেন তো হয়েছে কিনা। অর্থাৎ শিক্ষা অফিসার যে কোনো মুহূর্তে সেটা দেখবেন। অর্থাৎ আমাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং আমাদের যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করে রেডি থাকতে হবে, তৈরি থাকতে হবে, যেন শিক্ষা অফিসার এসে যেন আমাদের কোনো ফল্ট বা কোনো ভুল ধরতে না পারে। অতএব শিক্ষা অফিসাররা কিন্তু যথেষ্ট সচেতন এই বিষয়টাকে বাস্তবায়ন করার জন্য। সার্বিকভাবে আমরা এটি যত কঠিন মনে করছি কোনো কঠিন নয়। মূল উদ্দেশ্য বাচ্চাদেরকে একটু লেখাপড়ায় একটু সংযোজন করা, লেখাপড়ায় নিয়ে আসা। আর বাচ্চারা সারা বছর পড়েনি, এটাকে আমরা চাচ্ছি যে মাসখানেক, 1-1.5 মাসের মতো একটু পড়াশোনা একটু আগ্রহী করার জন্য এই বিষয়গুলো সংযোজন করা হয়েছে। বিশ্বের অনেক দেশে এরকম আছে। অর্থাৎ এটিকে আমাদের জাস্ট বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে, আর কিছুই না। বাচ্চারা যতটুকু পারে, যতটুকু করে, এটি যথেষ্ট আমাদের জন্য। বাচ্চাদের তেমন বিশেষ চাপ হবে না, একটু হয়তো এতদিন হেঁটেছে, এখন একটু দৌড়াতে হবে, তেমন কঠিন কিছুই না। যেহেতু পাশ ফেলার কোনো বিষয় নাই, যেহেতু ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অর্থাৎ ওরা এটাকে কোনো প্রকার কোনো কঠিন কিছু মনে করবে না, কোনো বোঝা মনে করবে না। শুধু আমাদের শিক্ষকদের, শিক্ষা প্রতিষ্ঠানদের যে করণীয় বিষয়গুলো নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী আমাদের যোগ দিতে হবে, আর তেমন কিছুই না। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। এই করোনাকালে সবাই যার যার মতো স্বাস্থ্যবিধি মেনে চলুন, স্বাস্থ্য সচেতন থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।